কিছুক্ষণ পরে বরযাত্রী নিয়ে পাত্রপক্ষ বিয়ের লজে পৌঁছলা। এরপর দেখতে দেখতে আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ের পর সবার খাওয়া দাওয়ার পর আমার বিদায়ের সময় আসলে আমি মাকে জড়িয়ে ধরে খুব কাঁদলাম, কারণ মাকে ছেড়ে অন্য পরিবেশে চিরদিনের জন্য চলে যেতে হবে। তারপর সবাই মিলে আমাকে শ্বশুর বাড়িতে নিয়ে গেল। ওখানে আমাকে শাশুড়ির ঘরে বসিয়ে অনেকগুলো নিয়ম পালন করানো হলো, যার মধ্যে কয়েকটা আমি জানতাম, বাকিগুলো জানি না। সমস্ত নিয়ম পালন করা শেষ হলে আমাকে এই ঘর থেকে বের করে আমার বরের ঘরে নিয়ে গেল। ঘরটা আগে থেকেই ফুল দিয়ে সুন্দর করে সাজানো। এরপর আমাকে খাটে বসিয়ে মাথায় ঘুমটা টেনে দিল। সারাদিনের ধকলে আমি খুবই ক্লান্ত, তাই ঘুম ঘুম পাচ্ছিল। কিন্তু আমি চুপচাপ বসে থাকলাম স্বামীর অপেক্ষায়। 1 ঘন্টার বেশি হয়ে গেলা, এখনো আমার স্বামীর কোনো খবরই নেই। আর একটা আশ্চর্যের ব্যাপার হলো, সারাদিনে আমার বর আমার সাথে একবারও কথা বলেনি, এমনকি কারোর সাথে কথা বলতেও শুনিনি। এইভাবে চুপচাপ বসে থাকতে থাকতে কখনো যেন একটু ঝিমুনি ভাব এলো। হঠাৎ দরজার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে অবাক হয়ে দেখলাম ঘরের মধ্যে কেউ নেই। তারপরে যখন দরজার দিকে তাকালাম, তখন তো আমার চোখ কপালে ওঠার জোগাড়, কারণ দরজা দাঁড়িয়ে আমার স্বামী আর ওর সাথে একটা মহিলা, যাকে দেখে আমার পাগলি মনে হচ্ছিল, কারণ ওর জামা কাপড়ের জায়গায় জায়গায় ছেঁড়া ফাটা, আর সবসময় মাথা চুলকে যাচ্ছে। ওই মহিলাকে আমার স্বামীর সঙ্গে দেখে আমি অবাক হয়ে কাছে গেলাম। আমাকে দেখে ওই পাগলি আমার স্বামীর পিছনে লুকিয়ে পড়ল, যেন আমাকে দেখে ভয় পাচ্ছে। আমি আমার স্বামীকে বললাম, রোমেন, এই মহিলাটিকে, আর এ আমাদের ঘরে কি করছে? তখন রোমেন ওই মহিলাকে নিজের কাছে টেনে এনে বলল যে, এ আমার বউ, আর একে তুমি তোমার মতো সুন্দর করে সাজাও। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কারণ আজকেই আমার বিয়ে হয়েছে, আর আমার স্বামী একটা পাগলি মহিলাকে বউ বলছে, আর ওকে আমার মতো সুন্দর করে সাজাতে বলছে। শুনে আমার এচাক দিয়ে জল পড়তে লাগলো। আমি আমার স্বামীকে বললাম, রোমেন, তুমি এসব কি বলছো? এই মহিলা তোমার বউ হয় কিভাবে? তোমার বউটা আমি। তুমি তো আজকেই সবার সামনে আমাকে বিয়ে করেছো, আর এখন তুমি চাইছো এই মহিলাকে সুন্দর করে সাজিয়ে আমার জায়গায় বসাতে। এসব কথা শুনে রোমেন রেগে গিয়ে বলল, আমি বলেছি তো এ আমার বউ, তুমি একে তোমার মতো সুন্দর করে সাজিয়ে এই ঘরে বসাও, তারপরে তুমি এই ঘর থেকে বেরিয়ে যাও, না হলে আজকেই তোমাকে আমি তালাক দিয়ে দেবো। এই কথা শুনে আমার গা কাঁপতে লাগলো, কারণ আমার মা অনেক আশা ভরসা নিয়ে আমার বিয়ে দিয়েছে। যদি আমার তালাক হয়ে যায়, তাহলে তো আমার মা জীবিত লাশ হয়ে যাবে। আমার মা সারা জীবন শুধু দুঃখী পেয়েছে, আমি চাই না যে আমার জন্য আমার মা আবার দুঃখ কষ্ট পাক। তাই আমি রোমেনের কথায় রাজি হয়ে মাথা নাড়ালাম। তারপরে ওই পাগলি মাহলাকে বাথরুমে নিয়ে তোর করতে লাগলাম। তাকে আমার বেনারসিটা পরালাম, যেটা আমার বিয়েতে শ্বশুর বাড়ি থেকে আমাকে উপহার হিসেবে দিয়েছিল। আর আমি ওই পাগলির ছেঁড়া কাপড়টা পরলাম, আর মনে মনে কাঁদছিলাম। তারপর ওই পাগলি মহিলাকে ড্রেসিং টেবিলের সামনে এনে সুন্দর করে মেকআপ করে আমার যত গয়নাকাটি ছিল সব পরালাম। যাকে এতক্ষণ বিচ্ছিরি লাগছিল, তাকে এখন সুন্দর দেখাচ্ছে। ওই পাগলি জুয়েলারি পরে খুব এক্সাইটেড হয়ে গেল, আর আয়নায় বারবার নিজেকে দেখে তালি বাজাচ্ছিল। ওই পাগলিকে রেডি করার পর আমি আমার স্বামীর দিকে ইশারা করলে আমার স্বামী উঠে ওই পাগলির কাছে এসে ভালো করে দেখতে লাগলো। তারপরে আমাকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার ইশারা করলো। আমি কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসলাম। আমাকে দেখে কে বলবে যে কিছুক্ষণ আগেই আমার বিয়ে হয়েছে? আমাকে দেখে যে কেউ পাগলি বলবে। এই বাড়িতে নতুন, তাই বুঝতে পারছিলাম না এত রাতে কোথায় যাব। কোনো উপায় না পেয়ে দরজার সামনে বসে পড়লাম, কারণ অন্য কোনো ঘরে যদি আমি যেতাম, তাহলে আমাকে সবাই বলতো বিয়ের প্রথম রাতেই বর একে ঘর থেকে বের করে দিয়েছে। তাই নিজের অসম্মানের আর তালাকের ভয়ে আমি চুপচাপ আমার স্বামীর দরজার সামনে বসে রইলাম। দুঃখে আমার ঘুমও আসছিল না, তাই চুপচাপ বসে রইলাম। কিছু সময় পরে বারান্দায় কারো আওয়াজ পেয়ে তাকিয়ে দেখি আমার দেওর। ও আমাকে ওখানে দেখে চমকে ওঠে। তারপরে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। মুখ ঢাকা ছিল বলে ও হয়তো আমাকে চিনতে পারেনি, আর আমিও কিছু বলতে পারছি না, কারণ এতে আমারই অসম্মান হবে। কারণ আমি সেই মেয়ে যাকে বিয়ের প্রথম রাতেই তার স্বামী ঘরের বাইরে বের করে দিয়েছে। ও হয়তো আমাকে ওই পাগলি ভেবেছিল, তাই টানতে টানতে আমাকে স্টোর রুমে নিয়ে একটা দড়ি দিয়ে বেঁধে ফেলে। তারপর আমি অবাক হয়ে দেখলাম যে সে আমার জন্য বাসি রুটি, তরকারি আর কিছু ওষুধ নিয়ে আসলো, যেটা হয়তো ওই পাগলির জন্য। কিন্তু আমি ওই ওষুধ কিছুতেই খেতে পারবো না, কারণ আমি তো পাগলি না। দড়ি দিয়ে আমার পা বাঁধা ছিল, কিন্তু দুটো হাত খোলা। ও আমাকে ওই বাসি রুটি খেতে বলল। আমি তাড়াতাড়ি মাথা ঝুঁকিয়ে না বললাম। যেই মাথা ঝুঁকালাম তখনই আমার মুখ থেকে কাপড় পড়ে গেল, আর আমার দেওরা আমাকে দেখে চমকে উঠল। ও বিশ্বাসই করতে পারছে না যে এটা আমি। তারপরে ও আমাকে বলল, তুমি এই অবস্থায় কেন? আমি কাঁদতে কাঁদতে ওকে সব কথা খুলে বললাম। ও আমার কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তারপরে বলল, তোমার উচিত হয়নি দাদার কথা শুনে ওই পাগলিকে নিজের জায়গায় বসানো আর ঘর থেকে বেরানো। এই কথা শুনে আমি বললাম যে তোমার দাদা আমাকে তালাক দেওয়ার আর এই বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় দেখাচ্ছিল, আর আমার তালাকের কথা শুনলে আমার মা জীবিত লাশে পরিণত হবে। তারপর আমার দেওর আমার পা থেকে দড়ি খুলে আমাকে ওর পিছন পিছন আসতে বলল। আমি ওর পিছন পিছন স্টোর রুম থেকে বেরিয়ে অন্য একটা ঘরে গেলাম, যেখানে আমার শাশুড়ি ঘুমিয়ে। আমার দেওর শাশুড়িকে ঘুম থেকে উঠিয়ে সমস্ত কথা বলল, যেটা শুনে আমার শাশুড়ির দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আমি বুঝতে পারছিলাম কিছু একটা তো আছে, যেটা এরা আমার থেকে লুকাচ্ছে। তাই আমি আমার শাশুড়িকে সরাসরি জিজ্ঞেস করলাম, ওই মহিলাটিকে, যার জন্য আমাকে আমার ঘর থেকে বের হয়ে আসতে হয়েছে? তখন আমার শাশুড়ি দেওরকে বাইরে যেতে ইশারা করলো। দেওর বাইরে বেরিয়ে গেলে শাশুড়ি আমাকে ওনার পাশে বসিয়ে বললেন যে ও হলো আমার বান্ধবীর মেয়ে। ওর ছোটবেলাতেই ওর বাবা মা মারা যায়, তাই আমি ওকে এ বাড়িতে এনে নিজের মেয়ের মতো মানুষ করি। ওরা তিনজনে একসাথেই বড় হয়। রোমেনের সাথে ওর বন্ধুত্ব খুব ভালো ছিল। আমার শাশুড়ি আরো বললেন, ওই পাগলি মেয়েটার নাম অনন্যা। ও বড় হলে আমার শাশুড়ি ওকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখতে শুরু করলে অনন্যা বলে যে ও কাউকে ভালোবাসে আর তাকেই বিয়ে করতে চায়। এটাতে আমার শাশুড়ি খুশি হয়ে ওই ছেলের সাথেই অনন্যার বিয়ে ঠিক করেন। কিন্তু এই খবর যখন রোমেন শুনল, তখন ও চিৎকার চেঁচামেচি জুড়ে দিল, কারণ ও অনন্যাকে ভালোবাসে আর বলে বিয়ে যদি করতে হয় তাহলে অনন্যাকেই করবে। একটা শুনে আমার শাশুড়িও মনে মনে খুশি হয়েছিল, কারণ উনিও অনন্যাকে খুব পছন্দ করতেন। কিন্তু যখন অনন্যা শুনল যে রোমেন ওকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়, তখন অনন্যা সরাসরি না বলে দেয়। এটা শুনে রোমেনের মন ভেঙে যায়, তাই ও ব্যবসার কাজে বাইরে চলে যায়। অনন্যার একটা শুনে আমার শাশুড়ির খারাপ লাগলেও তিনি অনন্যার বিয়ে ধুমধাম করেই দেন। রোমেন এতটাই দুঃখ পেয়েছিল যে
ও অনন্যার বিয়েতেও আসেনি। অনন্যা বিয়ে মাত্র 2 মাস পরেই ফিরে আসে, কারণ ওখানে থেকে ও কেমন পাগল হয়ে যাচ্ছিল। আর ওর স্বামী ওর সমস্ত গয়নাগাটি, টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তারপরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে খোঁজ খবর নিয়ে জানা যায় অনন্যার সঙ্গে ছেলেটির অনলাইনে পরিচয়। তার মানে ছেলেটি একটা ফ্রড, যে টাকা পয়সার লোভে ফ্রড বিয়ে করেছিল। অনন্যা তখন প্রেগন্যান্ট। এই কথা শুনে দুঃখে অনন্যা পাগলের মতো আচরণ করতে শুরু করে। তারপরে যখন ওর বাচ্চা নষ্ট হয়ে যায়, তখন অনন্যা পুরোপুরি পাগল হয়ে যায়। এই খবর যখন রোমেন শোনে, ও তাড়াতাড়ি বাড়ি ফিরে অনন্যার খেয়াল রাখতে শুরু করে। ও অনন্যাকে ভালো ডাক্তার দেখায়, কিন্তু ডাক্তার বলেছিল হয়তো অনন্যা পুরোপুরি ঠিক হবে না। একটা মাত্র সম্ভাবনা আছে, ওর সাথে যা যা হয়েছে তাই যদি আবার রিপিট করা হয়, তাহলে হয়তো ও ঠিক হতে পারে। এই কথা শুনে রোমেন ওকে বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তখন আমার শাশুড়ি ওকে নিজের দিব্যি দিয়ে কোনো রকমে আটকে রাখে। এইভাবে 1 বছর কেটে গেল, কিন্তু অনন্যার কোনো উন্নতি দেখা গেল না। তাই আমার শাশুড়ি রোমেনকে বোঝাতে লাগলো, অনন্যা যখন 1 বছর ও ঠিক হয়নি, তাহলে কি এমন গ্যারান্টি আছে যে ও বিয়ের পরে ঠিক হয়ে যাবে? আন্না খুব বেশি পাগলামি করতো, আর ওর ধারে কাছে কেউ ঘেঁষতে পারতো না। আর কয়েকবার তো ও কামড়ানোরও চেষ্টা করেছে, আর সুযোগ পেলেই বাড়ি থেকে পালিয়ে যেত। তাই আমরা ওকে দড়ি দিয়ে বেঁধে রাখতে বাধ্য হই। রোমেনের এত চেষ্টার 1 বছর পরেও অনন্যা যখন ঠিক হলো না, তখন বাড়ির সবাই রোমেনকে বুঝিয়ে শুনিয়ে বিয়ে দিল। কারণ সবাই ভেবেছিল যে রোমেন বিয়ে করলে হয়তো ওর মন থেকে অনন্যার প্রভাব কমে যাবে। আমার শাশুড়ি সব সময়